শান্ত এক পাহাড়ি গ্রাম, চারদিকে সবুজে মোড়া প্রকৃতি। পাশ দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঝর্ণা প্রবাহিত নদী। শ্রাবণের এই ব্যস্ত সময়ে নদীর পারে কোচ রমণীরা আমন ধানের চারা রোপণে ব্যস্ত। এক মা ভাত নিয়ে যাচ্ছেন ক্ষুধার্ত কৃষকের জন্য। এ যেন 90 দশকের স্মৃতি মনে করিয়ে দেয়। মাঠে কাজ করা কৃষকেরা ক্ষেতের পাশেই মাঝখানে বসে ভাত খাওয়ার দৃশ্য। গ্রামের মানুষ এখনো পায়ে হেঁটে চলাচল করেন। প্রিয় দর্শক, বলছিলাম একটি কোচ আদিবাসী গ্রামের কথা। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নে এক প্রত্যন্ত কোচ আদিবাসী গ্রাম হালচেটি। গারো পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামের গল্প আজ আপনাদের শোনাবো। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এই ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের হালচেটি কোচপাড়া থেকে। এটি মূলত এই গ্রামটি একটি টিলার উপরে অবস্থিত। নিচে যে সমতল জমিগুলো আছে এগুলোতে ওনারা চাষাবাদ করেন। আর এটি হচ্ছে কোচপাড়া। এটি মূলত এখানকার গ্রাম। সম্পূর্ণ গ্রামটি দেখাবো, আপনারা সাথেই থাকুন। প্রিয় দর্শক, যেহেতু আজকে আমরা চলে এসেছি একটি কোচ আদিবাসী গ্রামে, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোচেদের জীবন মান এবং তাদের কিভাবে তাদের বাড়িঘরগুলো তৈরি, এবং এখনও তারা, আমার মনে হচ্ছে যে এখনও তারা অনেক পিছনে পড়ে আছেন। আধুনিকতার ছোঁয়া খুব কম বললেই চলে। এখানে সম্পূর্ণ মাটির বাড়ি। এখন এই মাটির বাড়ি এবং খেরের বাড়ি পাওয়া কিন্তু খুব দুরূহ ব্যাপার। বন্ধুরা, আসলে এই গ্রাম, আমরা কেবল সবেমাত্র গ্রামে ঢুকেছি, কিন্তু এই গ্রামে ঢুকে যে এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো। হ্যাঁ, তারা হয়তো এখনও তাদের রাস্তাঘাট নাই, তাদের বাড়ি কাঁচা বাড়ি, কিন্তু এত সুন্দর পরিপাটি, এত সুন্দর ভালো লাগলো এদের গ্রামীণ জীবন। দেখুন ঘরগুলো এত সুন্দর মসৃণ, এই ঘরগুলো দেখেই মনে হয় চোখ জুড়িয়ে যায়। কত ভালো লাগে এই ঘরগুলো, এত মসৃণ, ভিতরে অনেক অনেক পরিপাটি করা, এবং সব কিছু যেন অনেক গোছালো এই জায়গাগুলো। এত সুন্দর বাড়িগুলো, আর উঠোনের মধ্যে চাষাবাদ করা, অনেক সবজি ফসল, তারপরে পেঁপের গাছ, সব কিছুই যেন মিলে একটা সুন্দর পরিবেশ তারা তৈরি করেছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু মাটির বাড়ি, কিন্তু এই মাটির বাড়িগুলোর এত সুন্দর দেখতে এবং এত সুন্দর করে পরিপাটি করা, যা খুবই ভালো লাগে দেখতে। দেখুন দর্শক, খুব সুন্দর। মাঝে মধ্যে দুই একটা অনেক আধুনিকতার ছোঁয়া বলতে যেটা টিনের ঘর চলে এসেছে, অনেকটাই তাদের পরিবর্তন কিছুটা হচ্ছে আর কি। কিন্তু তারপরও আমার মনে হয় তাদের যে ঐতিহ্য, এই মাটির ঘর, এটা ধরে রাখাই উচিত। তার কারণ টিনের একটা বাড়ির চেয়ে একটা মাটির বাড়ি এত সুন্দর লাগে। আমরা
কয়েকটা, এটি বেশিরভাগ প্রায় মাটির বাড়ি, এবং মাটির বাড়িগুলো এত সুন্দর দেখেন আপনারা, ম্যাক্সিমাম কিন্তু এখানে মাটির ঘর, এবং খুব সুন্দর এই মাটির ঘরগুলো। প্রিয় দর্শক, প্রায় 30টি পরিবার নিয়ে এই গ্রামটি গঠিত। গ্রামের মাঝখানে একটি ছোট্ট মন্দির, আর তার পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই গ্রামের শিশুরা এখানেই যেন অক্ষর চেনেন, আর এই ছোট্ট মন্দিরে চলে তাদের ধর্মীয় কার্যক্রম। তাদের ধর্মীয় রীতি এখন অনেকটাই বদলে গেছে। আগে নিজস্ব আদিবাসী রীতিতে চললেও এখন অনেকটাই হিন্দু রীতির অনুসারী হয়ে গেছে। কোচ সম্প্রদায়ের মানুষগুলো এখন পুরোপুরি হিন্দু ধর্মীয় রীতি অনুসরণ করেন। প্রিয় দর্শক, এই কোচেদের গ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই সাইডে এসে পড়ি এবং দেখি যে এখানে একটা উপাসনালয় দেখা যাচ্ছে। আমি আরও একটা কোচেদের গ্রাম ঘুরেছি, কিন্তু আসলে এই উপাসনালয় কখনো পাওয়া হয়নি। এটা আমার হয়তো দুর্ভাগ্য, কোথাও পাইনি। তাই সৌভাগ্যবশত এখানে আজকে পেয়ে গেছি। আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এই কোচেদের যে উপাসনালয়, তাদের যে এখন বর্তমান তারা যে ধর্ম, অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে। তারা এখন তাদের আদি যে ধর্ম ছিল, কোচেদের যে নিজস্ব একটা ধর্ম ছিল, সেই ধর্মটা কিন্তু এখন নেই। তারা কিন্তু অনেকটাই হিন্দু ধর্মে পরিণত হয়েছে। দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকটা এই এখানে চিহ্ন দেখা যাচ্ছে যে খাসি বলি দেওয়া হয়, এবং এটা মূলত একটা কালী মন্দির। এখানে কালী আছে, এই উপাসনালয়ে তার কালী পূজা করে থাকেন। তো বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেখানে কালী, এবং এর সাথে আরও যে কয়েকটা উপাসনালয় আছে, যেমন কিছু আছে আসলে এদেরকে রাধা কৃষ্ণ এদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মন্দিরের সাথে। এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা প্রতি বছর, এবং তাদের যে সময়, তাদের 12 মাসে 1313টা পূজা পার্বণ এখানে তারা করে থাকেন। এটাই তাদের মূল উপাসনালয়। এই যে মন্দিরটা, এই মন্দিরে আপনারা কোন কোন দেবদেবীর পূজা করেন? আমরা এখানে বর্তমানে এই যে কালী মন্দির আছে, কালী পূজা করি, শীতলী পূজা হয়, হাওয়া দেবীর পূজা হয়, আরো মনসা দেবীর পূজা হয়। আচ্ছা আচ্ছা, ওইখানে মানে এই মূর্তিগুলোই রয়েছে, এই মন্দিরগুলোই রয়েছে। ওই যে ছোট ছোট আরো কিছু দেখলাম, এগুলোই মানে বড়টা যেটা, এটা কালী মন্দির, বড়টা কালী, আর তার পাশাপাশি পাশে যেগুলো আছে শীতলী আছে, আচ্ছা, হাওয়া দেবী আছে, মনসা দেবী আছে। আচ্ছা, এগুলা পূজা করে থাকি। হাওয়া দেবী তো আপনার হিন্দুদের দেবী। আমরা হিন্দু ধর্মে সনাতন ধর্ম পালন করি। আপনারা সনাতন ধর্ম পালন করেন, কিন্তু আমরা যেটা জানতাম মানে কোচেদের একটা নিজস্ব ধর্ম ছিল, সেইটা থেকে আপনারা বেরিয়ে এখন পুরোপুরি ভাবে হিন্দু ধর্মে শিফটিং করছেন, তাই তো? মানে এখন আপনারা হিন্দুদের দেবদেবীদেরই পূজা করেন, তার বাইরে কি কোনো দেবদেবীর আলাদা পূজা করেন? আগে আসছিল, এখন আর ওগুলো চর্চা করা হয় না, এবং ওইরকম পরিস্থিতিও নাই এখন, আর্থিক সংকটের জন্য ওগুলো করা হয় না। মানে পূর্বের যে আপনাদের সংস্কৃতি ছিল সেটা থেকে আপনারা সরে এসে এখন টোটালটাই সনাতন ধর্মে এসে পড়েছেন, তাই তো? ঠিক আছে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ।
প্রিয় বন্ধুরা, এই কোচপাড়ার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। 1947 সালে দেশভাগের সময় প্রচুর কোচ আদিবাসী এই অঞ্চল ছেড়ে ভারতে চলে যান, কিন্তু যারা থেকে গিয়েছিলেন তারা আজও এই পাহাড়ি অঞ্চলে নিজের সংস্কৃতি ও পরিচয় ধরে রেখেছেন। যদিও অনেক রীতিনীতি বদলে গেছে সময়ের স্রোতে, তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় ছোট ছোট চাহিদা নিয়ে তারা কিভাবে জীবনকে ভালোবাসেন। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে গড়ে ওঠা এ এক জীবন চর্চার নির্ভেজাল চিত্র। প্রকৃতি আর পরিশ্রম যেখানে হাত ধরাধরি করে, সেখানে গড়ে ওঠে কোচপাড়ার মতো এক একটি জীবন্ত গ্রাম। আধুনিকতার ছোঁয়া হয়তো এখানে এখনো পুরোপুরি পৌঁছায়নি, কিন্তু এই পাহাড়ি গ্রামে রয়েছে এক অদ্ভুত শান্তি, এক ধরনের আত্মিক সুখ। প্রিয় দর্শক, এই ছিল গারো পাহাড়ের কোলে কোচ আদিবাসীদের ছোট্ট একটি গ্রামের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলার আর এক প্রান্তে আর একটি জীবনের গল্প নিয়ে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।